নির্বাচন কমিশনের তৃতীয় দিনের মতো চলছে আপিল নিষ্পত্তি। আজ ৭০টি আবেদনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে ইসি। ভোটের মাঠে নতুন নিবন্ধিত দলগুলোর ভূমিকা হতাশাজনক। বেশিরভাগ আসনে প্রার্থী দিতে পারেনি এনসিপি সহ কেউ। জোটে ঝুঁকে হারিয়েছে স্বকীয়তা, বলছেন বিশ্লেষকরা। ছোট ছোট দলগুলো কিন্তু জোটে যে জাস্ট একটা দুইটা আসন পেয়ে ব্যাস সন্তুষ্ট। তা আসলে দেখা যাচ্ছে যে তারা মূলত রাজনৈতিক কার্যক্রমের জন্য নিবন্ধনটা নেয় না। রাজধানীর বনশ্রীতে স্কুল ছাত্রীকে হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন মিলন আটক। বাগেরহাটে র্যাবের যৌথ অভিযানে ধরা পড়ে এই হোটেল কর্মী। ইরানে চলমান আন্দোলনে বেড়েই চলেছে প্রাণহানি। ২০০০ ছাড়ানোর আশঙ্কা। বিপ্লবী সরকারের সমর্থনে রাস্তায় হাজারো মানুষ। দর্শক, আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে রয়েছে আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, বিস্তারিত জানাবো। তৃতীয় দিনের মতো আপিল নিষ্পত্তি চলছে নির্বাচন কমিশনে। আজ ৭০টি আবেদনের উপর শুনানি করছেন সিসি ও এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন। সকাল ১০টা থেকেই শুরু হয় আপিল নিষ্পত্তির কার্যক্রম। বিকেল ৫টা পর্যন্ত শুনানি করবে কমিশন। ১৪১ থেকে ২১০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে আজ। প্রার্থীর বৈধতার ক্ষেত্রে ঋণখেলাপি, দ্বৈত নাগরিকত্ব ও স্বতন্ত্রের ক্ষেত্রে ১% ভোটারের সমর্থনকে গুরুত্ব দিচ্ছে ইসি। রোববারও দ্বিতীয় দিনের শুনানিতে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সহ ৫৮ জন ফিরে পেয়েছেন প্রার্থিতা। বাতিল হয়েছে 7টি আবেদন। তবে বগুড়া ২ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। কারণ হিসেবে মবকে অভিযোগ করেন তিনি। তাছাড়া তথ্যের অসঙ্গতির জন্য 6টি আপিল মুলতবি রাখা হয়েছে। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে ইসির প্রতি আহ্বান জানান প্রার্থীরা। দর্শক, আমরা একটু নির্বাচন কমিশনে যেতে চাই। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী লাভলি বিথি। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। বিথি, এখনো পর্যন্ত কেউ কি প্রার্থিতা ফিরে পেয়েছেন? নামঞ্জুর বা বাতিলের ক্ষেত্রে কোন বিষয়গুলোকে প্রাধান্য দিচ্ছে কমিশন? মারফি, আজকে মোট ৭০ জন আবেদনকারী যারা আপিল করেছেন তাদের শুনানি করা হবে। এখন পর্যন্ত ১৭ জনের শুনানি সম্পন্ন হয়েছে, যার মধ্যে 9টি আপিল মঞ্জুর হয়েছে এবং 3টি নামঞ্জুর হয়েছে। একজন আপিল করার পরেও সেটি প্রত্যাহার করে নিয়েছেন এবং 3 জন অনুপস্থিত আছেন। 4টি নামঞ্জুর হয়েছে। আর যদি বলি যে কোন কোন বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হচ্ছে, মূলত হলফনামায় যেসব তথ্য 10টি তথ্য চাওয়া হয় সেই তথ্যগুলো সঠিকভাবে দেওয়া আছে কিনা সেগুলোকে সবার আগে দেখছেন তারা। তবে ছোট ছোট ভুলের ক্ষেত্রে নির্বাচন কমিশন শুরুতেই বলেছে ছোট ছোট ভুলগুলো তারা বিশেষ বিবেচনায় রাখবেন। একটু শিথিল করা হয়েছে এবার মনোনয়নপত্র যাচাই বাছাই সহ আপিল শুনানিতেও। সুতরাং কেউ স্বাক্ষরের জন্য অথবা প্রয়োজনীয় কাগজটা হয়তো দিতে পারেননি, অথবা প্রার্থীর আচরণ যে বিধি সেখানে যে অঙ্গীকার নামাতে হবে সেখানে স্বাক্ষর করেন, এইসব ক্ষেত্রে সাথে সাথে স্বাক্ষর করে ফেললে সেই জায়গাগুলোকে তারা ছাড় দিচ্ছে একটু করে। তবে মূলত 3টি ক্ষেত্র, একটি হচ্ছে ঋণ খেলাপিদের ক্ষেত্রে। কাউকে যদি ব্যাংক ঋণ খেলাপি ঘোষণা করে সেক্ষেত্রে সে যদি ঋণটা পরিশোধ করে থাকে সেই প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করতে হচ্ছে, তবে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত। আরেকটা হচ্ছে দ্বৈত নাগরিক। যেহেতু এবার হলফনামা আগে যেমন ছিল 7টি তথ্য পূরণ করতে হতো, এবার 10টি তথ্য। সেক্ষেত্রে একটু পরিবর্তন আছে হলফনামার কাগজে, সে কারণে অনেকে বুঝতে পারেননি। দ্বৈত নাগরিকের ক্ষেত্রে অনেকেই সেটি হ্যাঁ অথবা না দ্বৈত নাগরিক কিনে সেটি সাইন করেনি। সুতরাং এই বিষয়টিও প্রয়োজনীয় কাগজপত্র দিচ্ছে। যারা দ্বৈত নাগরিক না তার ওই জায়গাটিকে এসে পরবর্তী সংশোধন করে নিচ্ছে, সেক্ষেত্রেও ছাড় দেওয়া হচ্ছে। এবং স্বতন্ত্রের ক্ষেত্রে বিশেষ করে যেগুলো নামঞ্জুর হচ্ছে বেশিরভাগই কিন্তু স্বতন্ত্র, এবং এই যে আপিল করেছে তার বেশিরভাগই কিন্তু স্বতন্ত্রই আছে। সুতরাং 1% স্বাক্ষরের যে শর্তটা আছে সেই শর্তটা তারা পূরণ করেছে কিনা, র্যান্ডমলি যে 10 জনকে সিলেক্ট করে তারপর তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়, সেখান থেকে একজনও যদি হয়তো 2-3 কারো ক্ষেত্রে 5-6 জনের তথ্যে অমিল পাওয়া যায়, অর্থাৎ কেউ হয়তো বলছে যে স্বাক্ষর করেনি, তবে একজনের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি
পেয়েছি যে একজন স্বাক্ষর করেনি 10 জনের মধ্যে থেকে, সেক্ষেত্রে তাকে ছাড় দেওয়া হচ্ছে অর্থাৎ মঞ্জুর করা হয়েছে। সুতরাং এই 3টি বিষয়ই কিন্তু ইলেকশন কমিশন গুরুত্ব দিয়েছে। শুনানি এখনও চলছে, বিকেল 5টা পর্যন্ত চলবে। তারপর হয়তো মোট আছে কতজনের মঞ্জুর হলো, না মঞ্জুর হলো, কতগুলো পেন্ডিং হলো, সে বিস্তারিত আমরা জানাতে পারবো। লাভলি বিথি, আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য আপনাকে ধন্যবাদ। নিবন্ধন নিয়ে যুদ্ধ করলেও ভোটের মাঠে 50টির বেশি আসনে প্রার্থী দিতে পারেনি নতুন নিবন্ধিত কোনো দলই। কোনো দল প্রার্থী দিয়েছে 1 বা 2টি আসনে। এমনকি 24-এর গণ অভ্যুত্থানের পর বিকল্প রাজনৈতিক শক্তির আশা জাগিয়েও মাত্র 44 আসনে প্রার্থী দিতে পেরেছে তরুণদের নেতৃত্বে গঠিত দল এনসিপি। বিশ্লেষকরা বলছেন, বড় 2 দলের নেতৃত্বে গঠিত জোটে ঝুঁকেই স্বকীয়তা হারিয়েছে নতুনরা। আরিফুর রহমান সবুজ জানাচ্ছেন এর বিস্তারিত। 100টা ঘন্টা হয়ে গেল, আমরা নির্বাচনে অংশ নিতে চাই। নিবন্ধনের জন্য নভেম্বরে 134 ঘন্টা অনশন করেছিলেন আমজনতা দলের সাধারণ সম্পাদক তারেক রহমান। এক্ষেত্রে ইসির যুক্তি ছিল, মানদণ্ড অনুযায়ী 22 জেলার 2টি ও 100 উপজেলার 63টিতে তার দলের অফিস নেই। শেষ পর্যন্ত আমজনতা দল নিবন্ধন পায়। সে সময় তারেক 300 আসনে এককভাবে নির্বাচনের ঘোষণাও দিয়েছিলেন। আমাদের সঙ্গে অনেকে রাজনীতি করছে, এখন তারা মনে করতেছে আমাদেরটা লস প্রজেক্ট, এনসিপিতে যেতে হবে। তবে বাস্তবতা হলো মাত্র 19টি আসনে প্রার্থী দিতে পেরেছে দলটি। আমজনতা দলের সভাপতি জানান, সময় স্বল্পতার কারণে সব আসনে প্রার্থী দিতে পারেননি তারা। ক্যান্ডিডেট সিলেক্ট করে 29 তারিখের ডেডলাইনটা এত কম সময়ের মধ্যে আমরা কাজটা করতে পারি। আমজনতার আগে নিবন্ধন পায় গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। 300 আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা ছিল নতুন এই দলটিরও। আগামীতে ইনশাল্লাহ ধানের শীষ এবং সাত পাগলের হাড্ডাহাড্ডি লড়াই হবে। কিন্তু শেষ পর্যন্ত জামায়াতের নেতৃত্বে 11 দলীয় জোটে যোগ দিয়ে প্রার্থী দিয়েছে মাত্র 44টি আসনে। আসন ভাগাভাগিতে দলটির প্রার্থী কমতে পারে আরও অন্তত 15টি আসনে। নির্বাচনকে কেন্দ্র করেই আমাদের এই যাত্রাটা থাকবে। 11 দলীয় এই জোটে আছেন নতুন নিবন্ধন পাওয়া বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। নির্বাচনে প্রার্থী দিয়েছে যথাক্রমে 8টি এবং 2টি আসনে। এছাড়া বাম দলগুলোর জোট গণতান্ত্রিক যুক্তফ্রন্টে আছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, মার্ক্সবাদী। 30টি আসনে প্রার্থী দিয়েছে দলটি। বিশ্লেষকরা বলছেন, জনকল্যাণ নয়, রাজনৈতিক সুবিধা নিতেই নিবন্ধন নিচ্ছে দলগুলো। ছোট ছোট দলগুলো কিন্তু জোটে যায়, জাস্ট 1-2টা আসন পেয়ে ব্যাস সন্তুষ্ট। তা আসলে দেখা যাচ্ছে যে তারা মূলত রাজনৈতিক কার্যক্রমের জন্য নিবন্ধনটা নেয় না। অ্যাটলিস্ট 10% আসনে তো তাদের প্রার্থী দেওয়া দরকার ছিল, খুব দেখা যায় না আসলে। সেই জন্য আমাদের দেশে তো রাজনৈতিক দলের বিকল্পই নাই, 1টা 2টা 3টা 4টা। তফসিলের আগে 2025 সালে নির্বাচন কমিশনের নিবন্ধন পায় আরও 5টি রাজনৈতিক দল। এর মধ্যে বাংলাদেশ লেবার পার্টি এবং বাংলাদেশ মাইনরিটি পার্টি আলাপ আলোচনা করে যাচ্ছে জোটের জন্য। বাকি 4টি দল এককভাবে নির্বাচনে অংশ নিলেও কোনো দলেই প্রার্থী দিতে পারেনি 30টির বেশি আসনে। বিএনপি বা জামাতের থেকে আমরা যখন আলাদা একটা জায়গাতে অবস্থান করেছি, আপনি দেখেছেন যে টাকা দাখিলের কত সপ্তাহখানেক আগে, তো এই 1 সপ্তাহের মধ্যে আমাদের 19 জন সাবমিট করেছে। আমি মনে করি এটা অনেক বেশি সংখ্যক হয়েছে। এমপি হওয়ার ক্যান্ডিডেট যোগ্য লোক তো আপনি রাস্তার লোক যদি বসায় দিতে পারবেন না। আমি দিতে পারি কিন্তু এই দেওয়াটাকে দেওয়া আপনাকে তো বুঝতে হবে যে একজন এমপি হতে গেলে স্ট্যাটাসটাকে। জুলাই গণ অভ্যুত্থানের পর ইসির নিবন্ধন পায় গণ অধিকার পরিষদ, নাগরিক ঐক্য, এবি পার্টি, গণসংহতি আন্দোলন সহ আরও 6টি রাজনৈতিক দল, যাদের বেশিরভাগই নির্বাচনে অংশ নিচ্ছে জোটবদ্ধ হয়ে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামে 16টি সংসদীয় আসনে ভোট গ্রহণের জন্য প্রায় 41,700 কর্মকর্তার প্যানেল চূড়ান্ত। 22 জানুয়ারি থেকে শুরু হচ্ছে প্রশিক্ষণ। প্রয়োজনের তুলনায় 5% বাড়তি কর্মকর্তা রাখা হয়েছে এবার। দায়িত্ব ও করণীয় সম্পর্কে পুরো প্যানেলকে প্রশিক্ষণ দেয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। চট্টগ্রামের 16 সংসদীয় আসনে এবার ভোট কেন্দ্রের সংখ্যা 1965টি এবং ভোট কক্ষ 12,595টি। সে হিসেবে প্রতি কেন্দ্রে একজন প্রিজাইডিং অফিসার এবং প্রতি কক্ষে একজন সহকারী প্রিজাইডিং ও 2 জন
পোলিং অফিসার মিলে ৩৯,৭50 জন কর্মকর্তা ভোট গ্রহণের দায়িত্বে। তবে অতিরিক্ত ৫% মিলে ৪১,৭২৬ জন পাচ্ছেন প্রশিক্ষণ। ২২ জানুয়ারি থেকে শুরু হয়ে প্রশিক্ষণ চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। নির্বাচন যে নিরপেক্ষ হবে এবং মানুষের প্রত্যাশা অনুযায়ী করতে হবে এবং বিশ্ব বিবেক আমাদের সাথে যাতে একমত পোষণ করে সেভাবে গ্রহণযোগ্য করে তোলার জন্য আমরা সেই জনবলটাকে প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে প্রস্তুত করে তুলব। এর আগের অনেক নির্বাচনে কিছু ভোট গ্রহণ কর্মকর্তার পেশা, পরিচয়, যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠায় এবার প্যানেল তৈরিতে সতর্কতা অবলম্বন করা হয়েছে বলে দাবি কমিশনের। স্বচ্ছতা, দায় দায়িত্ব এবং গ্রহণযোগ্যভাবে নির্বাচনের সাথে তারা যুক্ত হবেন, এটা আমরা আশা করি তাদেরকে আমরা সেইভাবে প্রস্তুত করতে পারবো। সম্প্রতি চট্টগ্রামে ভোট গ্রহণ কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও নির্বাচন সংশ্লিষ্টদের সাথে বৈঠকেও দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে নির্দেশনা দেন এই নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশনের পক্ষ থেকে মেসেজ হচ্ছে স্বচ্ছতা, নিরপেক্ষতা, দৃঢ়তা। মাঠ পর্যায়ে আপনারা এটার বাস্তবায়ন দেখতে পাবেন। আমরা দৃঢ়ভাবে আইন শৃঙ্খলা রক্ষার্থে যা যা করণীয় সেগুলো করা হবে। চট্টগ্রামে এবার মোট ভোটার সংখ্যা ৬৬,৮২,৫১৭ জন। এর মধ্যে পুরুষ ৩৪,৮৩,৮৭৭ জন এবং নারী ৩১,৯৮,৫৭০ জন। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। জুলাই আগস্টের আন্দোলনে কারফিউ জারি, ব্যবসায়ীদের নিয়ে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে হত্যাকাণ্ডের সহায়তা সহ ৫ অভিযোগে আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হবে কিনা সে বিষয়ে আজ আদেশ দিবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। এর আগে গত ৬ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর বিচারিক প্যানেল এই দিন ধার্য করেন। অভিযোগ গঠনের শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, জুলাই আগস্টে যে কারফিউ জারি করা হয় তা আইনসঙ্গত ছিল না, গণহত্যা চালাতেই এটা করা হয়। ১৫ বছরের অবৈধ শাসনকে দীর্ঘায়িত করতে অন্যতম মাস্টার মাইন্ড ছিলেন সালমান এফ রহমান। ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করার জন্য জুনায়েদ আহমেদ পলককে পরামর্শ দেয় সালমান এফ রহমান। এদিকে আসামি পক্ষের আইনজীবীর দাবি, কারফিউ জারির ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ ও জনগণের জানমাল রক্ষায় কারফিউ দেওয়ার আলোচনা হয়েছে। পরে এই মামলা থেকে অব্যাহতির দাবি জানান আসামি পক্ষের আইনজীবীরা। রাজধানীর বনশ্রীতে স্কুল শিক্ষার্থী হত্যার ঘটনায় হোটেল কর্মী মিলনকে আটক করেছে র্যাব। এর আগে বাগেরহাট সদর থানা এলাকায় র্যাবের যৌথ অভিযানে মিলনকে ধরা হয়। সকালে র্যাব সদর দপ্তর থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। শনিবার রাতে রাজধানীর বনশ্রী এলাকায় স্থানীয় একটি স্কুলের ১০ম শ্রেণীর ছাত্রী ফাতেমা আক্তার লিলির গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর অজ্ঞাতনামা একাধিক ব্যক্তি নামে খিলগাঁও থানায় মামলা করে নিহতের পরিবার। সিসি ক্যামেরার ফুটেজ দেখে নিহত ফাতেমার বাবার মালিকানাধীন রেস্তোরাঁর কর্মচারী মিলনকে হত্যাকারী হিসেবে সন্দেহ করছে পরিবার। মালিকের বাসায় খাবার খেতেন মিলন, সে নেশাগ্রস্ত ছিল বলেও জানায় ফাতেমার পরিবার। প্রায় গভীর রাতে বাসায় আসতে চাইলে বাধা দিতেন নিহত ফাতেমা। পরিবারের ধারণা, এই ক্ষোভ থেকেই হত্যাকাণ্ড। হত্যার পরপরই বাসা থেকে লুট হয়েছে নগদ ৫ লাখ টাকা সহ ৫ ভরি স্বর্ণালংকার। পঞ্চগড়ে ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ প্রতিবাদকারীদের উপর লাঠিচার্জের ঘটনায় জেলা প্রশাসকের কার্যালয়ে ঘেরাও করা হয়। রোববার রাত 2 ঘন্টার অবস্থান নেয় ছাত্র নেতারা। পরে আন্দোলনকারীদের সাথে কথা বলেন জেলা প্রশাসক ও রাজনৈতিক দলের নেতারা। লাঠিচার্জের ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তারা। এর আগে বিকেলে ওসমান হাদি হত্যার বিচার সহ 4 দফা দাবিতে পঞ্চগড়ের শেরেবাংলা পার্ক কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ হয়। এ সময়ে সড়কে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করে সেনাবাহিনী। এতে আহত হন অন্তত 23 জন। তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে আহতদের খোঁজ নিতে যান এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। একই সময় হাসপাতালে যান জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন সহ প্রশাসনের কর্মকর্তারা। পরে লাঠিচার্জের প্রতিবাদে রাত 10টার দিকে বাংলাদেশপন্থী শিক্ষার্থীদের ডাকে আবারও জেলা শহরে বিক্ষোভ মিছিল করে ছাত্র জনতা। এরপর জেলা প্রশাসক কার্যালয় চত্বর ঘেরাও করা হয়। এ বিষয়ে সোমবার বিকেল 6টার মধ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে রাত 12টার দিকে আন্দোলন প্রত্যাহার করা হয়। এই
লাঠিটা সর্বশেষ দেখায় ওনাকে আমরা একদিন সময় দিব, কিন্তু আমরা এইটুকু বলতে পারি এই একদিন আমরা সময় দিব একটা শর্তে, পঞ্চগড়ের মানুষ একদিন পরে সিদ্ধান্ত নিবে আপনার উপরে আস্থা রাখবে কি রাখবে না। পৌষের শেষ ভাগে কুয়াশার তীব্রতা কিছুটা কমলেও হিমেল হাওয়ায় জুবুথুবু জনজীবন। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস, মঙ্গলবার থেকে আবারও তাপমাত্রা নামতে পারে। সকালে উত্তরাঞ্চল থেকে উপকূলীয় এলাকা সবখানে কনকনে ঠান্ডায় ব্যাহত স্বাভাবিক জীবনযাত্রা। সবচেয়ে ভোগান্তিতে দিনমজুর, ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম। হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা, বেশিরভাগই শিশু ও বয়স্ক। আবহাওয়া অফিস জানিয়েছে শীতের এই তীব্রতা থাকবে আরও কয়েকদিন। রাজবাড়ী সদর হাসপাতালে প্রায় 1 মাস ধরে জলাতঙ্ক রোগের ভ্যাকসিনের সংকট চলছে। জেলা সদর ফার্মেসিগুলোতেও প্রয়োজনীয় টিকা না থাকায় ভোগান্তিতে পড়ছেন রোগীরা। তবে অভিযোগ আছে অতিরিক্ত টাকা দিলে হাসপাতাল কম্পাউন্ডেই মেলে ভ্যাকসিন। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি বিষয়টি জানা নেই তাদের। চাহিদা অনুযায়ী শিগগিরই মিলবে টিকা, আশা তত্ত্বাবধায়কের। প্রায় 15 লাখ মানুষের স্বাস্থ্যসেবার ভরসাস্থল 100 শয্যা বিশিষ্ট রাজবাড়ী জেলা সদর হাসপাতাল। প্রতিদিন যেখানে চিকিৎসা নিতে আসেন জেলার 5টি উপজেলা ও 3টি পৌরসভার বাসিন্দারা। বিভিন্ন রোগের পাশাপাশি হাসপাতালে চিকিৎসা নেন কুকুর বেড়ালে কামড়ানো রোগীরাও। প্রতিদিন জেলা সদরে গড়ে প্রায় 200 র্যাবিস ভ্যাকসিনের প্রয়োজন হয়, কিন্তু গত 13 ডিসেম্বর থেকে হাসপাতালটিতে র্যাবিস ভ্যাকসিনের সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। সংকট রয়েছে জেলা সদরের ফার্মেসিগুলোতেও, ফলে ভোগান্তিতে পড়ছেন ভুক্তভোগীরা। তবে অভিযোগ আছে টাকা দিলে হাসপাতাল কম্পাউন্ডের ভেতরেই মিলছে কাঙ্ক্ষিত ভ্যাকসিন। এখানে আসছে আমার মেয়ের ভ্যাকসিন দিতে, এখন ভ্যাকসিন বলতেছে সাপ্লাই নেই। বুঝলাম ভ্যাকসিন নেই, কিন্তু আমরা যদি 2000 টাকা দেই এই ভ্যাকসিনটা কোথা থেকে আনবে? ইব্রালে কেমন দিচ্ছে, আমার মেয়ের 2 ডোজ দিচ্ছে 120 টাকা করে। তৃতীয় ডোজ নিতে আসছি, কালকে 500 টাকা চাইছে, আমি টাকা নিয়েছি 120 টাকা আর ভাড়া 60 টাকা, পরে আর দিতে পারি নাই। সদরের কোনো ভ্যাকসিন নাই, ভ্যাকসিন যতই বা পাওয়া যায় তা 120 টাকার জিনিস 1000 টাকা করে দাম চায়। ডিসেম্বরের 13 তারিখ থেকে আমাদের ভ্যাকসিন সাপ্লাই নাই। আমরা যারা কিনে নিয়ে আসতেছে 4 জন গ্রুপ করে আমরা দিয়ে দিচ্ছি ভ্যাকসিন। হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান প্রয়োজনীয় ভ্যাকসিনের চাহিদাপত্র ঢাকায় পাঠানো হয়েছে, আর হাসপাতাল কম্পাউন্ডের ভেতরে ভ্যাকসিন বিক্রির বিষয়টি জানা নেই তার। ডিসেম্বর মাসের 13 তারিখ থেকে মোটামুটি কোনো ভ্যাকসিন নাই বললেই চলে, এবং আমরা ঢাকায় যোগাযোগ করেছি, অধিদপ্তরকে আমাদের জানিয়ে দিয়েছেন যে আগামী 1 মাসের ভিতরে হয়তো এই ভ্যাকসিন জোগাড় হবে, আমাদের 1 মাস পরে যোগাযোগ করতে বলে। বর্তমানে বাজারেও কিন্তু এই ভ্যাকসিনের অ্যাভেলেবল ওইরকম না, এই জন্য কেউ যদি এই বেশি দামে বিক্রি করতে থাকে সেটা আসলে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন দেখার কথা। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে জেলায় প্রতি মাসে গড়ে 6000 রোগী জলাতঙ্কের ভ্যাকসিন নিয়ে থাকেন। সাইফ আহমেদ, যমুনা নিউজ। শীত মানেই নানা সবজির সমারোহ, আর সেসব দিয়ে যদি রান্না হয় খিচুড়ি, রসনা বিলাসে সেটি যোগায় নতুন মাত্রা। ব্যতিক্রমী এক সবজি খিচুড়ি উৎসব অনুষ্ঠিত হয়ে গেল পাবনার বেড়া উপজেলায়। আগামী প্রজন্ম এই আয়োজন ধরে রাখবে প্রত্যাশা আয়োজকদের। সবজি, 7 মণ চাউল, এই মিলে সার্বিক মিলে আমাদের গ্রামবাসী যারা আছে সার্বিক সহযোগিতায় এই অনুষ্ঠানটা প্রতি বছর হয়। আদা বাটা, রসুন বাটা হচ্ছে, এগুলো দেখতে কষ্ট মনে হলো কিন্তু আমাদের কাছে অনেক আনন্দের। আমাদের এই সবজি ভাগ করা আছে, যেমন মূলা, গাজর, ফুলকপি, পাতাকপি, নানান ধরনের সবজি প্রত্যেকটা বাড়িতে আমাদের ভাগ ভাগ করে দেওয়া আছে। আবেগ অনুভূতি কাজ করে, আমরা অপেক্ষায় থাকি কবে উৎসবের ডেট হবে, কবে আমরা বাড়ি যাব। সবাই সহযোগিতা করে আর্থিক, সামাজিক, মানে শ্রম ইত্যাদি দিয়ে আমরা এটাকে একটা সামাজিক মেলবন্ধন হিসেবে দেখি। প্রত্যেকটা বাড়িতে আত্মীয় স্বজন, জামাই, মেয়েকে নিয়ে এসে একদম উৎসবমুখর পরিবেশে এই
প্রোগ্রামটা প্রতি বছর হয়ে থাকে। ঈদের চেয়ে মনে হয় বেশি আনন্দ, কারণ এখানে অনেক লোকের সমাগম দেখা যায়। ঈদে একটা মাঠে হয়তো 400-500 বা 1000 লোক ঈদের মাঠে আসে। ইরানে চলমান আন্দোলনে হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা বলছে প্রায় 600 জনে দাঁড়িয়েছে প্রাণহানির সংখ্যা। হতাহতদের সন্ধানে হাসপাতালগুলোয় ভিড় করছে স্বজনরা। যদিও কোনো কোনো সূত্র বলছে 2000 ছাড়িয়েছে মৃতের সংখ্যা। নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অভিযোগ উঠেছে। অন্যদিকে বিক্ষোভের জেরে নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহতের কথা জানিয়েছে তেহরান। রোববার তাদের জানাজা অনুষ্ঠিত হয়। যোগ দেয় হাজারো মানুষ। নিহতদের শহীদ আখ্যা দিয়েছে দেশটির প্রশাসন। অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইহুদি সাম্রাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে গিয়ে তাদের মৃত্যু হয়েছে। এই ঘটনায় 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। সরকার পতনে চলমান আন্দোলনের বিরোধিতা করে বিক্ষোভ হয়েছে ইরানের বিভিন্ন স্থানে। রাজধানী তেহরান আর মাশহাদ সহ দেশের বিভিন্ন এলাকায় হয় এই প্রতিবাদ সমাবেশ। এ সময় ইসলামী বিপ্লবের পক্ষে স্লোগান দেন সরকারপন্থীরা। যে কোনো মূল্যে সরকার পতন আন্দোলন প্রতিহত করার ঘোষণা দেন তারা। বিক্ষোভের নামে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। ইরানের সার্বভৌমত্ব রক্ষায় বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে সরকারকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বিশাল বিক্ষোভ হয়েছে করাচিতে। পিটিআইয়ের কর্মসূচি ভেস্তে দিতে ব্যাপক ধরপাকড় চালিয়েছে পুলিশ। রোববার শহরের প্রাণকেন্দ্র বাঘি জিন্নাহ পার্কে সমাবেশের অনুমতি চেয়েছিল তেহরিক-ই-ইনসাফ পিটিআই, কিন্তু অনুমতিপত্র পেতে দেরি হওয়ায় হঠাৎ করে ভেন্যু পরিবর্তন করে মাজার-ই-কোয়াইদে আয়োজন করা হয় সমাবেশ। শেষ মুহূর্তে পরিবর্তনের কারণে তৈরি হয় ভুল বোঝাবুঝি। অনেকেই পূর্ব ঘোষিত পার্কে জড়ো হয়। পিটিআই কর্মী সমর্থকদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ছোড়ে পুলিশ। গুলি চালানোর অভিযোগও করেন দলটির সিনিয়র সদস্য সোহাইল আফ্রিদি। স্থানীয় গণমাধ্যমে পিটিআইয়ের খবর সম্প্রচার বন্ধ করায় বেশ কিছু গাড়ি ভাঙচুর করেছে ক্ষুব্ধ সমর্থকরা, এমন খবরও পাওয়া গেছে। দর্শক, এই ছিল যমুনা নিউজে।